নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শ্বশুরবাড়ি থেকে এই প্রথম আমি আজ ব্লগ বানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠেছি সকাল ওই 7টা নাগাদ। ছেলে ওর বাবার কাছে ঘুমিয়ে আছে, ততক্ষণে ঘরটা মুছে স্নান করে সকাল সকাল চলে এসেছি পুজো দিতে। কোয়ার্টারে থাকলে যেমন সকাল সকাল স্নান করে নিই, শ্বশুরবাড়িতে থাকলেও তাই। আমি কিন্তু রোজ ওই যতটা পারি সকাল সকালই স্নান করার চেষ্টা করি। কিন্তু মায়ের বাড়িতে থাকলে কিন্তু সকাল সকাল স্নান একদমই হয় না। 12টা তো বাজবে, যে কোনো রকমভাবেই হোক করব মা করছি যাচ্ছি করতে করতে সেই 12টা বাজবে। আর কি বলতো, কোনো কাজ করি বা না করি সেটা বড় কথা না, কিন্তু সকাল সকাল স্নান করে যদি পুজোটা করে নিই, আমার শাশুড়ি মায়ের কিন্তু একটা বড় টেনশন দূর হয়। সকাল সকাল পুজো হয়ে গেলে কি হয় বলতো, উনি আরাম করেই কাজগুলো করেন, অতটা টেনশন থাকে না যে সকাল সকাল স্নান করে আবার পুজো দিতে হবে, সেই টেনশনটা থাকে না। সেজন্য উনি আরাম করে কাজ টাজ করে তারপরে স্নান করেন। ভগবানকে আজ দেবো এই কলা প্রসাদ, আর এই কলাগুলো কিন্তু আমাদের গাছেরই। আর বাড়ির জিনিসের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। এত সুন্দর কলাগুলো খেতে আমি কি করি বলতো, ওই বিকেল টাইমটায় খিদে পেলে আর চা বা মুড়ি কিচ্ছু খাই না, ওই খিদে পেলে 6 থেকে 7টা কলা আমি বসে বসে খেয়ে নিই। যেদিন খাই সেদিন বেশি করেই খেয়ে নিই, আর যেদিন খাই না সেদিন আর মন চায় না। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে আমি যেন ডেলি ভ্লগ দিই। আমার মনও চায় যে আমি ডেলি ভ্লগ দেবো, কিন্তু ভাবি দেবো কিন্তু কোনো কারণে না হয়ে ওঠে না। আমি এখনও নিজেকে সেভাবে গুছিয়ে নিতে পারিনি। চেষ্টা করব ডেলি দেওয়ার। রোজ দিতে পারবো কিনা সত্যি আমি নিজের ওপরই ভরসা পাচ্ছি না। ব্লগ বানানোর জন্য কিন্তু অনেক সময়ের দরকার। যারা ভ্লগ বানায় তারা কিন্তু অন্য কোনো ভিডিও বানায় না, তারা কিন্তু সারাদিন ওই কাজের মধ্যেই ব্যস্ত থাকে। আর আমি তো একটা রান্নার চ্যানেল, আমার তো যেহেতু এটা রান্নার চ্যানেল, তো আমাকে রান্নার ভিডিও দিতে হয়, রান্নাও করতে হয়, তার পিছনেও কিন্তু অনেকটা সময় লাগে। আর ছেলেটাও ছোট, এখন তো ছোট একরকম আছে। আমি এরপরে ভাবি যদি আমি এখন থেকে ডেলি ভ্লগ দেওয়া স্টার্ট করি, এরপর তো ছেলে বড় হবে, স্কুল যাবে, ওকে পড়াশোনা করাতে হবে, টিউশন দিতে হবে, তখন আমি হয়তো টাইম পাবো না। সেজন্য আমি এখনও নিজের উপর ভরসা রাখতে পারছি না যে আমি ডেলি ভ্লগ আদৌ দিতে পারবো কি পারবো না। পুজো দেওয়ার পরে ওই স্নানের সময় কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো ছাদে আমি আর ছেলে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম। আর এই যে জানলাটা দেখছো, এই জানালায় কি বলতো, গরমের সময় কিন্তু খুব আরাম হয়, সারাদিন ফুরফুরে বাতাস আসে। আর শীতের সময় একটু সমস্যা হয়, রোদ উঠলেই খুলতে পারি, আর না উঠলে একদমই খুলি না। আর ছেলেকে এদিকে একটু দুধ খাইয়ে দেবো। আর সকালকার খাবার কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আজ কিন্তু ভেবেছিলাম সেরকম কিছুই রান্না হবে না, যেহেতু রাত্রিবেলায় নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি, আমার হাজব্যান্ডের আর ছেলের নেমন্তন্ন আছে বরযাত্রী যাওয়ার, তো ভেবেছিলাম সেরকম কিছুই রান্না করব না, শুধু এই ছোলার শাকটা আর মাছ পেলে মাছটা নেব। তো কি হয়েছে বলো তো, বাড়িতে এলে হাজব্যান্ড কিন্তু অনেক লেট করে ঘুম থেকে ওঠে, ততক্ষণে মাছালা সব চলে যায়। আর আমরা তো ভেতরের দিকে থাকি, কিচেনটা আমাদের ভেতরের দিকে, তো ওখান থেকে সেরকমভাবে শোনা যায় না। তাই দেখলাম আগে শাকটা তো বসিয়ে দিই, তারপরে ঘুম থেকে উঠুক, তারপর দেখা যাবে কি করা যায়। আর এই শীতের সময় বাড়ি আসলে কিন্তু অনেক ফায়দা আছে, যেমন এই যে শাকগুলো, যেমন এই ছোলার শাক, ওখানে কিন্তু আমরা পাই না, তোমরা পাও কি আমি জানি না, সেটা নিয়ে কোনো কথা বলতেই চাই না, তবে আমরা তো পাই না দেখতে চোখে। আর এই বাড়ি আসলে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। আমি কি বলবো, মাছ মাংসের থেকেও সবজি রান্না করলেই কিন্তু খেয়ে বেশি শান্তি পাই। এই যেমন ধরো থোড়, এই মোচা, তারপরে এই ছোলার শাক, বিভিন্ন ধরনের শীতের শাক সবজি সত্যিই খুব ভালো লাগে। কেউ ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে বাজারে চলে গেছে, জিজ্ঞাসা করছিল যে মাছ পাইনি কী নেবো, আমি বললাম একটু চিকেনই নিয়ে নাও, অল্প একটু চিকেন নিয়ে এসো, তাহলে রান্না হয়ে যাবে। আর এই যে ধনেপাতা, বাপরে বাপ, এখানে এখন ধনেপাতা একদমই পাওয়া যায় না। আর পাওয়া যায় এইটুকু ধনেপাতা, দেখছো দুটো ডাল, এইটুকুর দাম 20 টাকা। এই তুলনায় এখন দেখছি ব্যাঙ্গালোরে সবজির দাম কম। আগে ভাবতাম যে না, ব্যাঙ্গালোরে খুব বেশি দাম, কিন্তু এখন দেখছি না, ওয়েস্ট বেঙ্গলে ব্যাঙ্গালোরের তুলনায় অনেক বেশি দাম বেড়ে গেছে। এই মাছের আশায় বসে থেকে থেকে এখন বেজে গেল ওই 10:30 11টা মতো। ওইদিকে ভাত কিন্তু আগেই হয়ে গেছে, শাকটা বসিয়েছিলাম, তাই ভাবলাম ছেলেকে আগে একটু ডিমটা ভেজে দিই, শাকটা ওইদিকে নামানো থাক। ওকে ডাল হয়ে গেছে আর আলু ভাজা হয়ে গেছে, ডিমটা ভেজে দিলে ও কিন্তু একটু আরাম করে ভাতটা খেয়ে নেবে। আর আজকের ভ্লগটা কিন্তু একটু খাপছাড়া টাইপের, কি বলো তো, 2-3 দিনের ভ্লগ মিলে আমি একটা ভ্লগ বানিয়েছি। আসলে আমার প্রফেশন তো এরকম না, আমি তো কোনো দিন ভ্লগ ট্লগ বানাই না, তো সেভাবে আমি করে উঠতে পারছি না, কখন নিচ্ছি, কখন মনে থাকছে, কখন থাকছে না, এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নিও। দাঁড়াও, আগে ধনেপাতাটা ফ্রিজে রেখে দিই, শীত তো পড়ে গেছেই, তাও বিশ্বাস নেই এইটুকু ধনেপাতা 20 টাকা দাম, ভাবতে পারো তাহলে কতদিন আমাকে চালাতে হবে তার ঠিক নেই। আর সবসময় ফট করে পাওয়া যায় না, আমাদের বাড়িটা শ্বশুর বাড়িটা একটু গ্রামের দিকে, তো ফট করে কিছু চাইলে তুমি কিন্তু পাবে না, তার জন্য তোমাকে অনেক দূরে বাজারে যেতে হবে, তারপরে তুমি পাবে। তো এই ধনেপাতা
পাতা, টমেটো এইসব জিনিসগুলো একটু ভাবনা চিন্তা করেই খরচা করতে হয়। এই যে ছেলেকে ভাত খাওয়াতে বসেছি, আর এই যে খাচ্ছে না কিছুতেই। আমি দেখলাম তুই খাচ্ছিস না, ঠিক আছে, আমার ওদিকে লেট হচ্ছে, আমি আগে গিয়ে রান্নাটা বসাই। এদিকে শাকটা বসিয়ে আবার এদিকে চিকেনটা ধুয়ে নিচ্ছি। মানে এখানে কি বলতো, আমি চিকেন ধুয়ে কিছুতেই পরিষ্কার করতে পারি না। যখন থেকে মানে বাইরে আছি তখন থেকে দেখেছি বাইরের দিকের মাংস কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হয়, আর বাড়িতে আসলে এত নোংরা মাংস দেয় না, মানে সত্যি নিজেরই কেমন একটা লাগে। আমি পরিষ্কার করেও করতেই পারি না, কিছু না কিছু মানে দেখতে পাই যে চোখে না নোংরা আছে এমনটা হয়ে যায়। রান্না করাটা আমার কিন্তু একটু এলোমেলোই হয়, কি বলতো মানে একটা কাজ করি তো করতে করতে আর একটা কাজে চলে যায়। মানে এটা কড়াই বসানো আছে, থাক এটা হতে থাক, ততক্ষণে আর একটা কিছু করে নিই। সেই জন্য মানে দেখো আমার রান্না কিন্তু একদম খাপ ছাড়া। এই শাক করতে করতে যে কত কিছু করে ফেললাম, কিন্তু শাকটাই কমপ্লিট হলো না, এমন হয়ে যায়। আর এই ছোলার শাকে আমি একটু চিনি দিই, মানে যে কোনো কিছুতে অল্প একটু চিনি দিলে না আমার স্বাদটা একটু ব্যালেন্স হয়, খুব ভালো লাগে খেতে। আর এই যে তেলের ওপর এই যে কলাইয়ের ডাল ভেজে যে ছকটা লাগানো হয় না, যে কোনো খাবার বলো, মানে বাঁধাকপি তো এরকম মানে ডালের ছক লাগালে না খেতে খুব ভালো লাগে আমার। লো ফ্লেমে ওদিকে আবার শাকটা হচ্ছে, এদিকে আবার চিকেনটা আবার ধুতে লেগেছে। মানে প্রথমে একবার ধুয়েছিলাম, দিয়ে দেখছি আবার নোংরা নোংরা লাগছে, আবার ধুচ্ছি সেই জন্য। আর এই যে আলু ভাজা, ওদিকে ডাল করেছি। তাহলে দেখো ভেবেছিলাম কিছুই রান্না করব না, কিন্তু একে একে কত কিছু হয়ে গেল। শাক হলো, ডাল হলো, আলু ভাজা হলো, আবার এখন চিকেন হবে। আর এদিকে ছেলেকে দেখতে এসেছি, মানে ঘরে একা আছে তো দেখতে এসেছি কী করছে না করছে। মানে একদম না আসলে না এমন কিছু বদমাশি করবে, পরে আমাকেই পস্তাতে হয় যে কেন আমি ওকে একবার দেখতে গেলাম না, ও কী করছে। আর আজকে চিকেনটা একটু অন্যরকম করেই রান্না করছি, মানে একটু ভেজে রান্না করছি, তারপরে পেঁয়াজ দিয়ে মানে রান্না করব। প্রথম বিয়ের পর যখন ওই জবলপুরে ছিলাম, তোমাদের তো বলি আমি জবলপুরে প্রথমবার ছিলাম, তো তখন কি হতো বলো তো, আমরা মানে যারা ফৌজে থাকে তো তারা তো চিকেন জিনিসটা কখনোই মানে ওই 10টা নাগাদ আনতে পারবে না। মানে আমরা হলে কি করি বাড়িতে, মানে বাড়িতে থেকে কেউ যায় দোকানে, ওই 10টা 9টা 8টা যখন ইচ্ছা হয় যায়, চিকেনটা নিয়ে চলে আসে, তারপর আমরা আরামসে রান্না করি, দুপুরবেলায় সেটা খাই। কিন্তু মানে যারা ফৌজে থাকে তাদের কিন্তু এমনটা হয় না, কারণ ওরা 8টার সময়ই বেরিয়ে যায় আর আসে সেই 1টার সময়। আর 1টার সময় চিকেন আনলে সেই চিকেনের স্বাদ কেমন লাগবে তোমরাই ভাবো, মানে কাটা যদি পড়ে থাকে। আর আমরা যেহেতু দুটো মানুষ ছিলাম, তো আমরা 500-র বেশি কোনোদিন মাংস নিতামই না, কারণ 1 কিলো মাংস নিলে না আমি মানে কেমন লাগতো একটা, মানে খেতে ইচ্ছে করতো না। অল্প মাংস হলে আমরা তৃপ্তি করে খেতাম, আর বেশি মাংস হলে কি বলতো মানে কেমন একটা লাগে, মানে খেতে ইচ্ছে হতো না। ওই দুপুর বা রাত্রের দিকে মাংস আনা হতো, তো তাই আমরা ওই মানে মাংসটা ভেজে রান্না করতাম। হাজব্যান্ড বলতো একটু ভেজে ভেজে রান্না করতে, তাহলে গন্ধটা লাগবে না। তারপরে এই যে খাওয়া দাওয়া করে বিশাল একটা ঘুম দিয়েছিলাম, তারপরে এই যে আবার রেডি হয়ে গেছি। এখন মানে ওই বাজছে ওই 7:30 8টা মতো, এখন যাব বরযাত্রী, মানে ওই বিয়ে বাড়িতে। আজকে কিন্তু কোনো আত্মীয়ের বাড়ি, মানে বিয়ে বাড়ি নয়, এটা হলো মানে আমার হাজব্যান্ডের খুব ভালো একটা বন্ধু, মানে কাছের বন্ধু, আমার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক, সেই দাদারই বিয়ে। আর বিয়েটা একদম মানে পাশের পাড়ায়, মানে পাড়াও বলা যাবে না, একদম কাছে। সেই জন্য মানে হেঁটে হেঁটেই বরযাত্রী যাওয়া। আর আমি আর হাজব্যান্ড, আমি কি বলতো শ্বশুরবাড়িতে তো সেভাবে থাকা হয় না, বিয়ের পর থেকে হাজব্যান্ডের সঙ্গেই থাকতাম, তো পাড়ার আশেপাশের কাউকেই সেভাবে চিনি না। আর এই হাজব্যান্ডের যে বন্ধুর বাড়ি, তার বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে অনেকগুলো বাড়ির পরে। তো আমি আমার আশেপাশের মানুষকে যতটুকু চিনি, ওই দূরের মানুষগুলোকে কিন্তু একদমই চিনি না। তো আমি হাজব্যান্ডকে আগেই বলে রেখেছিলাম, তুমি যদি আমাকে নিয়ে যেতেই চাও তাহলে তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে, কারণ আমি বিয়ে বাড়িতে কাউকে চিনি না, একা একা গিয়ে আমি কিন্তু বসতে পারবো না। আর ওকে আমি এটাও বলেছিলাম, তুমি যদি চাও তোমার বন্ধুদের সঙ্গে যেতে পারো, মানে ওই যে দূর থেকে সব বন্ধুরা এসেছে বিয়েতে, আমি বলেছিলাম যে আমি থাক, আমি বউ ভাতের দিন যাব তোমার সঙ্গে, তুমি বরং আজকে যাও। কিন্তু ও বললো যে না, তুমি না গেলে কিন্তু মানে ওই বন্ধুটা রাগ করবে, যার বিয়ে সে রাগ করবে, তোমাকে যেতেই হবে। আর আমাদের একটা খুব ভালো বন্ডিং, মানে বলে বোঝানো যাবে না, সত্যিই ভালো একটা সম্পর্ক, না গেলেই নয়। যাওয়ার আগেই কিন্তু আমি ভয়ে মরে যাচ্ছিলাম, অনেক দিন থেকেই মানে এই ভাবনা চিন্তাটা ছিল যে আমি বিয়ে বাড়িতে তো যাব, বরযাত্রীও তো যাব, কিন্তু আমি কাউকেই চিনি না, আমি কার সঙ্গে কথা বলবো, কি করব না করব। হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি ঠিক আছে, কিন্তু মানে পুরো বিয়ে বাড়িটা কি হাজব্যান্ডের সঙ্গে থাকা যায় বলো, কারোর সঙ্গে কথা বললাম না, কিছু করলাম না, সেটা তো ভালো লাগে না। কিন্তু যাওয়ার পর আমার কিন্তু একদমই এরকম ফিল হয়নি, মনে হচ্ছে সবাই খুব চেনা, সবার সঙ্গে খুব ভালোভাবে কথা হয়েছে, মানে খুব আনন্দও হয়েছে। আর আমাদের বিয়ের পর কিন্তু আমরা কোনো বিয়েতে আজ অবধি যাইনি, মানে 5-6 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তো মানে একবারও কারোর বিয়েতে আমরা এইভাবে যাইনি। আর কী বলো তো, আমার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, মানে আমি ফট করে সবার সঙ্গে মিশে যেতে পারি না, আমার একটু সময় লাগে মানুষের সঙ্গে মিশতে। মানে অনেকে থাকে না যে মানে প্রথম দেখাতেই অনেক কিছু শেয়ার করে ফেললো, অনেক কিছু বলে ফেললো, কিন্তু আমি সেগুলো পারি না, আমার একটু সময় লাগে। আমি কিন্তু মানুষ বুঝেই তার সঙ্গেই বন্ধুত্ব করি, আগে থাকতেই ফট করে যাত্রার সঙ্গে মানে জাতামাতা বলে ফেলি না। আর এর জন্য কিন্তু অনেকে আমাকে অহংকারী ভাবতে পারে, কিন্তু আমি কিন্তু একদমই এরকম নেই, আমার নেচারটাই এরকম, আমি মানুষের সঙ্গে খুব বেশি কথা বলতে পারি না। যার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো বন্ধুত্ব, তার সঙ্গেই আমি বেশি কথা বলি।
আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি মানে হাজব্যান্ডের সঙ্গে যতটা কথা বলি, আমার সবাই বলে যে শ্বশুরবাড়িতে যে পায়েল একটু কম কথা বলে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এই কথা কোনো দিন বলতে পারবে না যে আমি কম কথা বলি, কারণ আমি যার সঙ্গে মিশি তার সঙ্গে আমি খুব ভালো একটা মানে খুব ভালোভাবেই কথা বলি। আর ওইদিকে আমার গল্প করতে করতে বলাই হলো না, এদিকে কিন্তু মানে বরের এখন বরণ চলছে। আগে কিন্তু শাশুড়িমা করে চলে গেছেন, ইনিকে আমি অতটা সম্মানে ঠিক বলতে পারবো না। আর দেখো নাচ করছে আর বাতাস করছে, এগুলোই কিন্তু বিয়ের মজা। একমাত্র বিয়েতে মানে যাদের বিয়ে হচ্ছে তাদের বাবা মায়েরা ছাড়া কিন্তু মানে সবাই আনন্দ করে, একমাত্র বাবা মায়েরাই আনন্দ করতে পারে না, মানে তাদের মনের মধ্যে অনেক টেনশন থাকে, মন খারাপ থাকে। যার মেয়ের বিয়ে তার তো সবই চলে যায়, মানে এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না পৃথিবীতে, যে মেয়েকে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া। মানে এত আদর যত্নে মানুষ করা, তারপর সে অন্যের কাছে চলে যাচ্ছে, অন্যের হাতে চলে যাচ্ছে, তার জীবনটা অন্যরকম হয়ে যাচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়া খুব মুশকিল। তবে মেনে নেওয়া মুশকিল হলেই এটাই কিন্তু আমাদের সমাজ, প্রথম থেকে এটাই হয়ে আসছে যে মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, আর এটাই হয়ে থাকে। আর এই পুরো বাড়িটা কিন্তু মানে খুব সুন্দর করে সাজিয়েছে, মানে সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই ছান্নাতলাটাও সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। তবে সত্যি কি বলবো, আমি কিন্তু মানে বিয়ের কিছুই দেখতে পাইনি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হাজব্যান্ডকে বলেছিলাম তুমি বরং আমার কয়েকটা ফটো তুলে দাও, এখানে একটু ফাঁকা আছে, মানে বরের ওইদিকে মানে ছবি তোলা হয়ে গেছে, আমি বললাম একটু ছবি তুলে দাও, বলছে উঠে দাঁড়াও বসো। ছবি তোলা বাদ দিয়ে ও কিন্তু আচ্ছা করে ভিডিও বানিয়েছে, পরে আমি দেখছি যে ভিডিও, তারপর দেখলাম ঠিক আছে, মানে আমি ফুল একটা ভিডিও বানাইনি নিজে থেকে, ও বানিয়ে দিয়েছে যখন ভালোই করেছে। তার মাঝে ওদিকে কিন্তু টিফিন সব খাওয়া হয়ে গেছে, ফুচকা টুচকাও খেয়ে নিয়েছি, তারপর এখন চলে এসেছি খাবার খেতে। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কি কি মেনু ছিল। মেনু তো অনেক কিছুই ছিল, কিন্তু আমরা সব কিছু নিইনি। আর এই যে মেনু লিস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক কিছুই ছিল, কিন্তু আমরা শুধু ভালো ভালো খাবারগুলোই খেয়েছি, ডাল টাল একদমই খাইনি। আর ওদের বিয়ের ভ্লগটাই কিন্তু আমি প্রথম চ্যানেলে আপলোড করব, মানে এর আগে তো কোনো বিয়ের ভ্লগ সেভাবে বানানো হয়নি, মানে আমি তো যাইনি, করব কি করে। আর মানে শ্বশুরবাড়ি থেকে প্রথম ব্লগটাই কিন্তু ওদের বিয়ের ব্লগটাই যাচ্ছে। ছেলে কিন্তু ওদিকে পাশে বসে আরাম করে কার্টুন দেখছে, কোনো খাওয়ার দিকে কোনো লক্ষ্য নেই। আর ওদিকে আমি হাজব্যান্ড আর ওর একটা বন্ধু বসেছি খেতে। প্রথমে কিন্তু দিয়েছিল ভেজিটেবল চপ, তারপর স্যালাড, তারপর পোলাও, আর এই পোলাওর সাথে ছিল চিকেন। আর এর আগে পরে কিন্তু অনেক কিছুই ছিল, বারবার বলছি, কিন্তু আমরা একদমই নিইনি সেগুলো, আমরা একদম মেন কোর্সগুলোই খেয়েছি। আর তারপরে পোলাওয়ার পরে নিয়েছিলাম সাদা ভাত, আর তার সঙ্গে ছিল মাটন। আর এই এঁঠো প্লেটে খাবারের ভিডিওগুলো বানাতে একটু কেমনই লাগছিল, কিন্তু বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব, তাই করা। আর মাটন কিন্তু আমি 2 থেকে 3 বার নিয়েছি। আর এখানে দিয়েছে এখন চাটনি আর পাঁপড় ভাজা, যেটা আমার সব থেকে বেস্ট লাগে বিয়ে বাড়িতে, মানে লাস্টে এই চাটনি পাঁপড় ভাজাটা। আর দিয়েছিল দই, আর মিষ্টি ছিল অনেক রকম, কিন্তু আমি নিয়েছিলাম এই শুধুমাত্র ওই মানে অরেঞ্জ মিষ্টিটা। এইদিকে খেতে খেতে এসে দেখি ওদের বিয়ে সব কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু কিচ্ছু দেখিনি, মানে প্রথম থেকে লাস্ট অবধি কিছুই দেখিনি। মানে প্রথমে হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম, তখনও বিয়েতে বসে গেছিলো, তারপর ওদিকে খেতে গেছি, এসে দেখে সিঁদুরদানও হয়ে গেছে। আর এখন চলছে সেই কান্নাকাটির পর্ব। তো চলো মানে বিয়ের ভ্লগটা এখানেই এন্ড করি। আর এটা হলো বিয়ের পরের দিন, আবার এখানে আমি ভিডিওটা নিয়েছি। কি বলো তো, আমি সত্যি ভিডিও করতে পারি না, কখন কোনটা নিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আর এটা হলো সেই মানিকতলার মেলা, মানে করিমপুর থেকে যারা মানে করিমপুরের আশেপাশে থাকো তারা তো জানবেই মানিকতলার মেলা। আমরা গিয়েছিলাম, হাজব্যান্ড বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, মানে ছেলেদেরকে ঘুমিয়েছিল তো কিছু জিনিস নেওয়ার ছিল, সেই আশাতেই এসেছিলাম। তো বললো চলো মেলাটাকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন তো বিকেলবেলা, সেভাবে লাইটিং মাইটিং কিছুই জ্বালায়নি। তো হাজব্যান্ড বললো এখনও কিছু ভিডিও করো না, আরেকদিন আসবো, এসে সন্ধ্যাবেলায় যখন সুন্দর লাইটিং হবে তখন তুমি ভিডিও করো। সত্যি মানে এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, মানে দেখেই চোখ ধরে যাচ্ছে। মানে সত্যি মানুষ চাইলে কি না করতে পারে। কে কে মানিকতলার মেলায় এসেছো, মানে আশেপাশে থেকে দেখছো আমার ভিডিও, মানে তোমরা যদি মানিকতলায় এসে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, বা নামটা শুনে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এত সুন্দর মন্দির বানিয়েছে, মানে ভিডিও না করে থাকতে পারছিলাম না। দেখো কত সুন্দর লাগছে, মানে বলার বাইরে। তারপর মেলা টেলা ঘুরে তারপর কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর এখন ফুচকা টুচকা খেয়ে এখন চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা কিন্তু এখন এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো চলি, টাটা।